প্রিয় ভাই ও অপরা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার নামটা হচ্ছে কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5, অর্থাৎ আমাদের বেশিরভাগই আমরা এই চ্যাপ্টারটা পড়তে চাই না যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 মানে কর্মমুখী রসায়ন এবং আমাদের অর্থনৈতিক রসায়ন, এই চ্যাপ্টারের টপিকগুলো আমরা পড়তে চাই না। এখন পড়তে না চাওয়ার পিছনে কিছু কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে যে চ্যাপ্টারগুলোতে আসলে বেসিক কেমিস্ট্রি জিনিসপত্র কম বলে অনেকে মনে করে, বা অনেকে মনে করে যে এখান থেকে তো মানে বোঝার কিছু নেই, পুরোটাই মুখস্থ। কিন্তু এত কথার বিপরীতে যে কথাটা সত্য এবং বাস্তব সেটা হচ্ছে এই দুই চ্যাপ্টার থেকে আমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীল আসে, এবং আমাদের কলেজের প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষায় বা ফার্স্ট ইয়ার ফাইনালেও কোশ্চেন আসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে অ্যাডমিশনেও এই চ্যাপ্টার দুটো থেকে কোশ্চেন আসে। আমি বেশিরভাগ স্টুডেন্টদেরকে দেখেছি গত কয়েক বছরে যে তারা ফার্স্ট পেপারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আর কর্মমুখী রসায়ন এই দুটো চ্যাপ্টার একরকম পড়ে না বললেই চলে। এতে করে সমস্যাটা হচ্ছে কি, তারা এমসিকিউ পারে না, তারা এই চ্যাপ্টারগুলো রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো পারছে না, এবং তারা পরবর্তীতে এসে আমাদের অ্যাডমিশনে আটকে যাচ্ছে বা বোর্ড পরীক্ষায় আটকে যাচ্ছে। এটা খুব বড় একটা প্রবলেম। আবার আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পরিবেশ রসায়নের একটা থিওরিটিক্যাল পার্ট আছে, সেটাও পড়তে চায় না, এবং শেষ চ্যাপ্টারটা মানে অর্থনৈতিক রসায়ন সেটা পড়তে চায় না। তো আমার সাজেশনটা হচ্ছে আমাদেরকে অবশ্যই চ্যাপ্টারগুলো পড়তে হবে, কিন্তু এই চ্যাপ্টারগুলো একটু সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে, যাতে করে আমরা কি করতে পারি, আমরা যাতে মিনিমাম পরিশ্রম করে এখান থেকে ম্যাক্সিমাম আউটপুটটুকু বের করে নিয়ে আসতে পারি। এবং এর জন্য করতে হবে কি, আমাকে বিভিন্ন ভাইয়ার লেকচার বা বিভিন্ন স্যারদের লেকচারগুলো ফলো করতে হবে, বিভিন্ন রাইটারের বই আছে সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়তে হবে এবং নোট করে ফেলতে হবে। কারণ চ্যাপ্টারগুলো যেহেতু কিছুটা বোরিং, তো আমরা যদি নোট করে রাখি এগুলো আমাদের পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণভাবে আমরা ব্যবহার করতে পারবো বা কাজে লাগাতে পারবো। তো তাহলে চলো আর দেরি না করে আজকে আমরা কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা শুরু করি। তো প্রথমেই কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটাতে প্রথম টপিকটা যেটা সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। তো এই খাদ্য নিরাপত্তার কথা বলতে আমাকে শুরুতে বলে ফেলা ভালো যে আমরা খাদ্য বলতে কি বুঝি। আসলে আমরা যে সকল জৈব এবং অজৈব পদার্থ গ্রহণ করে বেঁচে থাকি সেগুলোই হচ্ছে খাদ্য, এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রতিদিন কিছু না কিছু অবশ্যই খাওয়া লাগে। এখন আমরা সরাসরি প্রকৃতি থেকে কিছু খাদ্য সংগ্রহ করে খেতে পারি, আবার কিছু খাদ্য আমাদেরকে সংগ্রহ করার পরে প্রক্রিয়াজাত করে খেতে হয়। ঠিক আছে, আবার কিছু কিছু খাদ্য সামগ্রী রান্না করে খাচ্ছি আমরা। তো আবার কখনো কখনো দেখবে যে কিছু কিছু খাদ্যকে আমরা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমরা প্রক্রিয়াজাত করে মানে প্রিজার্ভ করে রেখে দিই, যাতে করে আমরা পরবর্তী সময়ে ব্যবহার করতে পারি। এখন এই খাবারটা কেন প্রয়োজন আমাদের? খাবারটা যদি আমরা না খেতাম তাহলে কি আমরা অসুস্থ হয়ে পড়বো। ঠিক আছে, আমাদের শরীরের কোষগুলো কাজ করতে পারবে না, একটা সময় পরে গিয়ে আমরা কর্মহীন হয়ে পড়বো। এবং এই খাদ্য নিরাপত্তা বিষয়টা বর্তমান বিশ্বের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচিত বিষয়। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখে নিই খাদ্য নিরাপত্তা বলতে কি বলা হচ্ছে। খাদ্য নিরাপত্তা হচ্ছে সবার জন্য পরিমিত পরিমাণ সুষম খাদ্যের নিশ্চয়তাকে বলা হচ্ছে খাদ্য নিরাপত্তা। এখানে দুটা টার্ম খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পরিমিত পরিমাণ আর একটা হচ্ছে সুষম খাদ্য। তো এই পরিমিত পরিমাণ সুষম খাদ্যের নিশ্চয়তা আমি যখন দিতে পারবো সবার জন্য, তখনই সেটাকে আমি বলছি খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। এবার খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমার তিনটা ভিত্তি আছে। এই তিনটা ভিত্তি কি? প্রথমটা হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, দ্বিতীয়টা খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, এবং 3 নম্বরটা হচ্ছে খাদ্য সংরক্ষণ। ঠিক আছে, আমি যদি এই তিনটা বিষয় কম্বাইন্ডলি কি করতে পারি, অর্জন করতে পারি, তাহলে আমার খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবো। কারণ আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি খাদ্যের শুধু প্রোডাকশনটা বাড়াই সেক্ষেত্রে কিন্তু হবে না। শুধু প্রোডাকশন বাড়ালেই হবে না, এটাকে আমরা কি সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, বা পরবর্তীতে ভবিষ্যৎ ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। তা না হলে আমার এই প্রোডাকশনটা কি ঠিক মানে সাকসেসফুল হবে, প্রোডাকশনটা সাকসেসফুল হবে না। তো আমি যদি পরবর্তী দুইটা না অর্জন করতে পারি, আমার কি খালি খাদ্য প্রোডাকশনটাই হবে এবং খাদ্যটা নষ্ট হবে বা অপচয় হবে। তো তাহলে আমাকে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং তার পাশাপাশি খাদ্য সরবরাহ ব্যবস্থার যে উন্নয়নটা সেটা ঘটাতে হবে এবং খাদ্য সংরক্ষণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা বা তার চারপাশের এলাকাগুলোর কথা চিন্তা করি, যে সেটা কি, ঢাকায় আমাদের জনসংখ্যা প্রায় 1.5 থেকে 2 কোটি। এখন এই 1.5 থেকে 2 কোটি মানুষ ঢাকায় বাস করলেও ঢাকায় কি সরাসরি কোনো এগ্রিকালচার নেই, কোনো কৃষি খাদ্য যেগুলো সেগুলো উৎপাদিত হচ্ছে না। একটু সাইডের দিকে হয়তো বা ধরো হয়,
নদীর ওপারের দিকে কিছু জিনিস হয়, হয়তো বা ধরো সাভারের গাজীপুরের দিকে কিছু জিনিস হয় বা নারায়ণগঞ্জের দিকে, কিন্তু আমাদের মেইন ঢাকায় হচ্ছে না। তো কিন্তু তারপরেও এই যে এত পরিমাণ মানুষজন তারা কি পরিমিত খাদ্য পাচ্ছে, এর কারণটা কি? কারণটা হচ্ছে সারা দেশে বিভিন্ন, যেমন উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলে এই জায়গাগুলোতে আমরা খাদ্য উৎপাদনগুলো বৃদ্ধি করতে পারছি এবং আমাদের সরবরাহ ব্যবস্থা আছে, বা আমরা কোল্ড স্টোরেজ বা হিমাগার সহ বিভিন্ন জায়গায় খাদ্য সংরক্ষণ করতে পারছি। এজন্যই কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারি। তাহলে খাদ্য নিরাপত্তা এবং রসায়নের যে সম্পর্কটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং এই খাদ্য নিরাপত্তার ভিত্তি বিবেচনা করলে দেখা যাবে যে আমরা এই যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করছি বা সরবরাহ ব্যবস্থার উন্নয়ন বা খাদ্য সংরক্ষণ করছি, এর সমন্বয়টাই মানুষের খাদ্যের চাহিদাটা পূরণ করবে। এবং এই তিনটা খাতে কি রসায়নের গুরুত্ব আছে, এই গুরুত্বগুলো আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনে রসায়নের ভূমিকাটা কি আমি কিছু পয়েন্ট হিসেবে বলছি। এবং প্রথমটা, প্রয়োজনীয় জিন প্রযুক্তি ও রাসায়নিক গঠন পরিবর্তন করে উন্নত জাতের ফসলের বীজ উৎপাদন। তাহলে খাদ্যের উৎপাদন আমি যদি বৃদ্ধি করতে যাই, আমাকে সেই ফসলের বীজটা হতে হবে কি উন্নত, অর্থাৎ আমি যাতে কি বেশি প্রোডাকশন পাই। এবং এক্ষেত্রে আমার কেমিস্ট্রিটা কোথায় কাজে লাগছে? এই উন্নত জাতের ফসলের বীজ বানাতে গিয়ে আমি কি করছি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হেল্প নিচ্ছি। তার মানে আমি কি করছি? তার রাসায়নিক গঠনটার পরিবর্তন করে ফেলছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা বায়োলজিতে পড়ে আসার কথা, বায়োলজির আমাদের ফার্স্ট পেপারেই থাকার কথা এটা। তো এই হচ্ছে আমাদের জিন প্রযুক্তি এবং রাসায়নিক গঠন পরিবর্তন করে উন্নত জাতের ফসলের বীজ উৎপাদন। এরপরে আসছে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, নাইট্রোজেন উপাদান ইত্যাদি সরবরাহ বৃদ্ধি করা। আমরা জানি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য এবং সুষমভাবে বৃদ্ধির জন্য কিছু পুষ্টি উপাদান রয়েছে, কিছু গৌণ পুষ্টি উপাদান রয়েছে, কিছু মুখ্য পুষ্টি উপাদান রয়েছে। তো এদের সরবরাহ বৃদ্ধি করতে হবে, যেটা সরাসরি কিসের সাথে জড়িত? যেটা সরাসরি হচ্ছে আমাদের কেমিস্ট্রির সাথে জড়িত। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি প্রয়োজনীয় পরিমাণে সার ব্যবহার করা হয়। এই যে আমরা সারগুলো ব্যবহার করি, ইউরিয়া বা ডিএপি সার অথবা ডিএসপি সার, এগুলো কি? এগুলো আমরা কেমিস্ট্রির মাধ্যমে উৎপাদন করছি। এদের মূলনীতিগুলো আমরা যদি ইউরিয়া সারের আমাদের মূলনীতি বা প্রস্তুতিটা আছে অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটাতে, সেখানে আমরা দেখে এসেছি যে পুরোটাই কেমিস্ট্রি। এরপরে কীটনাশক ব্যবহার করে আমরা খাদ্যকে পোকামাকড় থেকে আক্রমণ থেকে রক্ষা করতে পারি। এতে করে কি হয়? আমাদের উৎপাদনটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের খাদ্যের উৎপাদনের সাথে রসায়নের যে সম্পর্কটা বা রসায়নের যে ভূমিকাটা সেটা। এরপরে চলে আসছি আমরা খাদ্য সরবরাহে। খাদ্য সরবরাহে আমাদের পরিবহন ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যে খাদ্যগুলো উৎপন্ন করছি উত্তরবঙ্গের দিকে বা বিভিন্ন জায়গায়, এই খাদ্যগুলোকে আমাকে সরবরাহ করতে হবে দেশের 64টা জেলায়। তখন আমার কি লাগছে? এখানে ট্রাক লাগছে, এখানে ট্রাক্টর লাগছে, বা বড় বড় কার্গো টাইপের গাড়িগুলো লাগছে। এখন এই গাড়িগুলো যাতায়াতের জন্য আমাদের জ্বালানি লাগবে। এখন এই জ্বালানি হিসেবে আমরা পেট্রোল, ডিজেল বা সিএনজি ব্যবহার করি, যেগুলো কি রাসায়নিক উপাদান, যেগুলো আমরা কেমিস্ট্রির মাধ্যমে পাই। তো এজন্য খাদ্য সরবরাহের ক্ষেত্রে আমাদের পরিবহন ব্যবস্থাটা দরকার, আর পরিবহন ব্যবস্থার জন্য আমাদের কেমিস্ট্রির এই সকল যে পদার্থগুলো সেগুলো নিয়ে আলোচনা করা লাগবে। এরপরে 3 নম্বরে আসছে খাদ্য সংরক্ষণ। তাহলে এই খাদ্য সংরক্ষণের আমরা এখানে প্রিজারভেটিভের কথা কিছু বলেছি, যে প্রাকৃতিকভাবে সংগৃহীত জৈব যে খাদ্যসমূহ একটা নির্দিষ্ট সময়ব্যাপী ভালো থাকে এবং এরপরেই এতে এনজাইমের ক্রিয়া বা অণুজীবের আক্রমণে পচন ধরবে। এবং কেন এনজাইমের ক্রিয়া বা অণুজীবের আক্রমণে পচন ধরে এটা নিয়ে আমি ধীরে ধীরে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে। তাহলে খাদ্যকে দীর্ঘদিন ব্যবহার করতে গেলে আমাদেরকে কি প্রিজারভেটিভ দেওয়া লাগবে। এখন এছাড়াও আমরা কি প্রিজারভেটিভ বাদে আরো কিছু পদ্ধতি রয়েছে, যেমন আমরা কৌটাজাতকরণ করতে পারি বা এখানে স্মোকিং করতে পারি, মানে ধূমায়ন পদ্ধতি আছে। এছাড়া কিউরিং, তেজস্ক্রিয় বিকিরণ, পিকলিং সহ বিভিন্ন পদ্ধতি, খাদ্য সংরক্ষণ পদ্ধতি রয়েছে, যেখানে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করি খাদ্যকে সংরক্ষণ করার জন্য। ঠিক আছে, এবার এই খাদ্য সংরক্ষণে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খাদ্যের বর্ণ, খাদ্যের যে গন্ধটা, স্বাদটা এবং গঠনটা যাতে ঠিকঠাক থাকে। এবং আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের সুষম খাদ্যে যাতে আমরা ছোটবেলা থেকে যে 6টা উপাদানের কথা পড়ে আসছি, যেমন আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি এবং শর্করা, এই 6টা জিনিস থাকতে হবে। তো এই ছিল আমাদের খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা। এরপরে টপিকটা হচ্ছে প্রিজারভেটিভ এবং খাদ্য সংরক্ষণ কৌশল। এখন প্রাকৃতিক নিয়মে যখন খাদ্যে বিদ্যমান বিভিন্ন এনজাইম রয়েছে, এই এনজাইমগুলো কি করে? খাদ্যকে পচাতে সাহায্য করে, খাদ্যর পচনে সহায়তা করছে। এখন
কিছু কিছু এই যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের সংস্পর্শ এবং অণুজীবের আক্রমণে খাদ্যের আমাদের যে কোয়ালিটিটা, গুণাগুণটা এটা নষ্ট হয়ে যায়। এখন আমরা যদি ফুড গ্রেডেড প্রিজারভেটিভ গুলো ব্যবহার করি, মানে আমাদের অনুমোদিত প্রিজারভেটিভ গুলো, যেমন বাংলাদেশে বিএসটিআই অনুমোদিত যে প্রিজারভেটিভ গুলো, সেগুলো ব্যবহার করে আমরা খাদ্যের গুণগত মানটাকে অক্ষুণ্ণ রাখতে পারি, যাতে করে খাদ্যটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে প্রিজারভেটিভটা কি? প্রিজারভেটিভটা হচ্ছে যেসব প্রাকৃতিক ও কৃত্রিম রাসায়নিক উপাদান ব্যবহার করে খাদ্যকে অণুজীবের আক্রমণ ও এনজাইমের ক্রিয়া থেকে দূরে রেখে খাদ্য গুণাগুণ অটুট রেখে দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ করা হয়, তাকেই প্রিজারভেটিভ বলা হচ্ছে। এই প্রিজারভেটিভ আমরা এখানে কিছু কৌটা ছবি দিয়েছি, ভিতরে প্রিজারভেটিভ দেয়া আছে। এই কারণেই কি আমাদের এখানে যে ফলগুলো রয়েছে সেগুলো কি থাকে, বা সবজি জাতীয় যে সকল প্রোডাক্ট রয়েছে এগুলো কি দীর্ঘদিন ব্যবহার করতে পারি আমরা। এখন প্রিজারভেটিভের কিছু উদাহরণ দেই। আমরা প্রিজারভেটিভ হিসেবে দুর্বল জৈব অ্যাসিড ব্যবহার করে থাকি, আবার জৈব অ্যাসিডের লবণ ব্যবহার করে থাকি, আবার মাঝে মাঝে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টও ব্যবহার করে থাকি। তাহলে দুর্বল জৈব অ্যাসিডের কিছু উদাহরণ দেখে নিই। অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সরবিক অ্যাসিড এগুলো। জৈব লবণের মধ্যে বা জৈব অ্যাসিডের লবণের মধ্যে সোডিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, সোডিয়াম ইরাইথ্রোবেট বা পটাশিয়াম সরবেট ইত্যাদি। এবার প্রিজারভেটিভের প্রকারভেদে চলে আসি। প্রিজারভেটিভের প্রকারভেদটাকে প্রথমত দুই ভাগে ভাগ করি প্রধানত। একটা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ। একটা প্রাকৃতিক এবং আরেকটা হচ্ছে কৃত্রিম। এই প্রাকৃতিক এবং কৃত্রিম প্রিজারভেটিভকে পরবর্তীতে বিভিন্ন ধাপে ভাগ করা হয়েছে। তো আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত ফোকাস করেছি যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা এবং তার সাথে কেমিস্ট্রি বা রসায়নের যে সংযোগটা সেটা। এবং আমরা পরবর্তী টপিকে মানে নেক্সট ভিডিও ক্লাসে এই যে প্রিজারভেটিভ এবং আমাদের ফুড সেফটি যে মেকানিজমটা, খাদ্য সংরক্ষণ কৌশলটা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা প্রিজারভেটিভের সংজ্ঞা, তার কিছু উদাহরণ এবং প্রিজারভেটিভের দুটো প্রকারভেদ দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।